নুসরাত ইসরাতের দিকে হাসি থামিয়ে তাকালো কিছুক্ষণ। দুই বোন চোকাচুকি করে নিল, উপর নিচ মাথা নাড়ালো। তারপর আকাশ বাতাস কাঁপিয়ে দুই বোন হা হা করে হাসতে লাগলো। মেহরুন্নেসা মুখ ফুলিয়ে তাকিয়ে থাকলেন ইসরাতের দিকে, মিনমিন করে বললেন, তুইও? দুপুর 2টায় সৈয়দ বাড়িতে এক এক করে 3টা গাড়ি প্রবেশ করলো। পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করার পর প্রথম গাড়ি থেকে নামলেন লুৎফা বেগম, ওনার 2 ছেলে মেয়ে। ছোট মেয়ে মোমো চৌধুরী এবং মেজ ছেলে আসিফ চৌধুরী। দ্বিতীয় গাড়ি থেকে নামলেন লুৎফা বেগমের বড় মেয়ে সাজিদা চৌধুরী, তার স্বামী শুভ মির্জা এবং ছেলে শুভ্র মির্জা। তৃতীয় গাড়ি থেকে নেমে আসলেন মাহমুদা এবং ওনার স্বামী সরোয়ার। এই দম্পতির কোনো সন্তান নেই। সৈয়দ বাড়ির সবাই দরজার সামনে এগিয়ে গেলেন মেহমানদের এগিয়ে নিয়ে আসার জন্য। বাড়ির মেজকর্ত্রী নাজমিন বেগম, বাড়ির সেজকর্ত্রী ঝর্ণা বেগম এবং বাড়ির ছোট কর্ত্রী রহিনা বেগম, সাথে ইসরাত, অনিকা, আহান, আরিশা। নাজমিন বেগম চোখ ঘোরালেন সবার দিকে, কাউকে খুঁজলেন বাড়ির মানুষের ভিড়ে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিকে হয়তো খুঁজে পেলেন না। তাই না খুঁজে পেয়ে মুখে অসন্তোষ ভাব চেয়ে উঠল নাজমিন বেগমের। ইসরাতের কাছে এসে ফিস ফিস করে জিজ্ঞেস করলেন, নবাব চাচি কই? ইসরাত মায়ের দিকে শান্ত চোখে তাকিয়ে নম্র কণ্ঠে বলল, রুমে। ছোট করে জবাব দিল, বাড়তি কোনো শব্দ ব্যয় করল না। বাড়তি শব্দ ব্যয় করলেই আরো একটা কথা বাড়বে, আর সে এখন বাড়তি কথা বলতে চাচ্ছে না। তাই তার জবাব টুকরো মাত্র। নাজমিন বেগম আদেশ দিলেন, যা, ওকে ডেকে নিয়ে আয়। ইসরাত আবার ছোট শব্দে আচ্ছা বলে চলে গেল দোতলায়। নাজমিন বেগম অপেক্ষা করতে লাগলেন 2 মেয়ের, কিন্তু দুজনের একজনও নিচে আসলো না। নাজমিন বেগম বিড়বিড় করলেন, ওই বোকাটা মনে হয় নিচের সাথে বসিয়ে রেখে দিয়েছে, আসতে দিচ্ছে না। একে নিয়ে আমি কি করব? সকলে বাসায় প্রবেশের পর কুশল বিনিময় করলেন। সবাইকে ড্রয়িং রুমে বসানো হলো। বাড়ির কর্ত্রীরা এক এক করে নাস্তা দিতে শুরু করলেন মেহমানদের। এর মধ্যে নাসির সাহেবের কল আসলো আবার। নাসির সাহেব বললেন, আমরা ইতিমধ্যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, 8 ঘন্টা লাগবে বাসায় পৌঁছাতে, বলে ফোন রেখে দিলেন। নাজমিন বেগম নিচতলা থেকে তাড়া দিলেন, যে যে গোসল করেনি করে নিতে। অনিকা ড্রয়িং রুম থেকে নিজের রুমের দিকে চলে গেল রেডি হওয়ার জন্য। নাজমিন বেগম যাদের উদ্দেশ্যে বললেন, সেজো, আমি একটু আসছি, তুই আর ছোট একটু এই পাশ সামলা। রহিনা বেগম বললেন, আচ্ছা মেজো আপা, তুমি যাও, আমরা সামলে নিচ্ছি। নাজমিন বেগম দোতলার সবার প্রথমের বেডরুমে গেলেন। গিয়ে খেয়াল করলেন ইসরাত মোবাইলে ফেসবুক স্ক্রল করছে, আর নুসরাত বিছানার নিচের দিকে মাথা দিয়ে বিছানার উপর দিকে পা রেখে শুয়ে আছে আর কাকের মতো কা কা করে গান গাইছে। জানতো যদি নুসরাত রানী বাঁচবে কতদিন, বানাইতো 5 তলা বিল্ডিং করিয়া রঙিন। নাজমিন বেগম ধমকে সরে নুসরাতের গানের মাঝখানে বলে উঠলেন, এই তুই এখনো গোসল করিসনি? যা গোসল করতে। হাত তুলে মারার জন্য এগিয়ে গেলেন বিছানার দিকে নাজমিন বেগম। আরে মা, যাচ্ছি, বলে নুসরাত এক লাফে বিছানা থেকে নেমে বাথরুমে দরজা দিয়ে ভিতরে ঢুকে গেল। তারপর শক্ত হাতে শব্দ করে দরজা লাগিয়ে দিল নাজমিন বেগমের মুখের উপর। ইসরাতের দিকে তাকিয়ে নাজমিন বেগম বললেন, কাপড় চেঞ্জ কর, কাবাড থেকে নতুন কাপড় পরে নিবি। ইসরাত শান্ত গলায় কিছুটা বিরোধিতা করে বলল, আম্মা, এটা তো নতুন। নাজমিন বেগম কঠোর স্বরে বললেন, চেঞ্জ করতে বলেছি মানে চেঞ্জ করবে, আমি তোমাকে আদেশ দিয়েছি, জিজ্ঞেস করিনি। ইসরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ালো। সন্তুষ্ট হয়ে নাজমিন বেগম কিচেনে চলে গেলেন। নাজমিন বেগম চলে যেতেই ওয়াশরুমের দরজা খুলে মাথা বের করলো নুসরাত। রুমের চারদিকে মাথা ঘুরিয়ে দেখলো নাজমিন বেগম আছেন কিনা। ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে কু কু করে শব্দ বের করলো মুখ দিয়ে। নুসরাতের এইরকম অদ্ভুত শব্দ বের করা দেখে ইসরাত মাথা ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তাকালো। ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? নুসরাত জিজ্ঞেস করলো, আম্মা চলে গিয়েছে। ইসরাতরে বলতে দেরি হয়েছে,
লাফ দিয়ে বিছানার উপর নুসরাতের আসতে দেরি হয়নি। নুসরাতকে বিছানায় উঠে বসতে দেখে ইসরাত জিজ্ঞেস করলো, তুই গোসল করবি না নুসরাত? নুসরাত দুপাশে মাথা নাড়িয়ে বলল, না, এখন করব না। ইসরাত জিজ্ঞেস করলো আবার, তো কখন করবি? মেহমান তো প্রায় চলে এসেছে। নাক ছিটকে নুসরাত আওড়ায়, সন্ধ্যার সময় করব। আর এরা কিসের মেহমান? এদের আমি মেহমান মনে করি না। তুই একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে দিচ্ছিস না এদের। চিল ব্রো, চিল। এদের বেশি পাত্তা দিবি না। পাত্তা দিলে মাথায় চড়ে বসবে। সো বি কেয়ারফুল। ইসরাত নুসরাতের কথায় কোনোরূপ বিরোধিতা না করে বলল, আচ্ছা। কথা শেষ হওয়ার পর নিচে গাড়ি আসার শব্দ হলো। দুবোন নিজেদের দিকে তাকিয়ে এমন ভাব করলো যেন ওরা কোনো মেহমান না। তারপর ঠাস করে বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকলো নুসরাত। আর ইসরাত মোবাইল স্ক্রল করতে লাগলো। মে মাসের দুপুরবেলার কাঠফাটা রোদে শরীর পুড়ে যাওয়ার উৎপাত। 12 বছর পর বাড়ির বড় ছেলে ও তার সন্তান ফিরে আসছে, আর তা নিয়ে এই বাড়িতে চলছে রমরমা তোড়জোড়। বাড়ির নিচতলা থেকে নাকি কান্নার শব্দ শোনা যাচ্ছে তখন থেকে। নুসরাত বিরক্ত। মুখের অবস্থা এমন কেউ তিতা পাতার রস মুখে ঢুকিয়ে দিয়েছে, তাই মুখ দিয়ে বর্তমানে বের হয়ে আসছে শুধু তিতা কথা। বাল এসেছেন। এভাবে কান্না করার কি আছে ভাই? এদের এই এক সমস্যা। যদি কোনো ব্যক্তি বিদেশ যায় কাঁদে, আবার আসলেও কাঁদে। কি ভাই, এদেরকেও থামা। আমার মাথা ব্যথা করছে। গত 8 ঘন্টা যাবত এদের নাটকের কান্না শুনতে শুনতে বিরক্তিতে চবর্গীয় শব্দ বের হয়ে আসলো নুসরাতের মুখ দিয়ে। ইসরাত শান্ত প্রকৃতির হওয়ায় নিজের মনের কথা গুলো কারোর সাথে প্রপারলি শেয়ার করতে পারে না। অনেকক্ষণ ধরে গাইগুই করছিল কিছু বলার জন্য, কিন্তু চুপচাপ থাকার দরুন মুখ ফুটে কথাগুলো জিহ্বার বাহিরে বের হতে পারছিল না। নুসরাত তার লক্ষ্য করে বলল, তাই তিক্ত কণ্ঠে ইসরাতকে শোধায়, কি হয়েছে? অনেকক্ষণ ধরে দেখছি মুচড়ামুচড়ি করছিস। আসলে ইসরাত বলতে গিয়ে থেমে গেল নুসরাতের কথার মধ্যে ফোড়ন কাটার জন্য। আসলে নকলের তোকে বলতে বলেছি, কি বলবি সেটা বল। নুসরাতের তীক্ষ্ণ আওয়াজে ইসরাত চুপ হয়ে গেল। তারপর আবার নতুন উদ্বেগে বলে উঠল, নিচে যাবি না? বড় আম্মু আর ফুপির সাথে দেখা করতে অনেকক্ষণ হলো তো এসেছে। নুসরাত চোখ রাঙালো। এর মানে সোজা কথায় না করে দিল। ইসরাত চোখ মুখ করুণ করে তাকালো। শান্ত কণ্ঠে নুসরাতকে জিজ্ঞেস করলো, আমি তোর বড় না তুই আমার বড়? নুসরাত গা ছাড়া ভাব নিয়ে বলল, অবভিয়াসলি তুই বড়। তুই কি জানিস না এটা? আজও প্রশ্ন করিস, ভুলে গেছিস নাকি? ইসরাত নুসরাতের কথায় চোখের মনে ছোট ছোট করে তীক্ষ্ণ কণ্ঠে ঝটপট জিজ্ঞেস করলো, তাহলে আমাকে চোখ রাঙাস কেন? বোনকে রেগে যেতে দেখে নুসরাত নড়ে চড়ে বসলো। সোজা হয়ে বসতে বসতে বলল, আচ্ছা রাগ করিস না, শোন একটা কথা বলি। ইসরাত প্রশ্নাতীত কণ্ঠে শোধায়, কি? নুসরাত ছোট বড় টপিক কেটে দিল। অন্য টপিক নিয়ে কথা বলা শুরু করলো ইসরাতের। তুই এদের থেকে দূরে থাকবি। এরা এক একটা বিষধর সাপ, সুযোগ পেলে ছবল দিতে দেরি করবে না, বিশেষ করে বড় ফুপির থেকে। ইসরাত কিছু বলতে নিলে নুসরাত থামিয়ে দিল ইশারা করে। নিজের কণ্ঠের শক্ততা বজায় রেখে বলে উঠল, আগে শেষ করতে দে, তারপর তোর বক্তব্য দিবি। ইসরাত মাথা নাড়ালো উপর নিচ। নুসরাত ফিকে হয়ে যাওয়া অবিচল কণ্ঠে বলে ওঠে, আর বিলেত ফিরত ওই কালো সাদা বিলাই দেশ থেকে দূরে থাকবি। আর বরাবর থেকেও ওই বেটার সাথে কথা বলবি না। এত বছর খোঁজ নিল না, এখন আসছেন ভালোবাসা দেখাতে। দেখবি এখন ভালোবাসা ভাতের ফেনার ন্যায় উতলে পড়বে। এদের আশেপাশে যেতে তোকে যেন না দেখি, দূরে থাকবি। বড় আব্বুকে আমার মোটেও পছন্দ না। ইসরাত অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, ওরা আবার কি করেছে তোর সাথে? তুই বুঝবি না, ওদের আশেপাশে যাবি না। তুই এত সুন্দরী, তোর নজর লেগে যাবে। নুসরাতের কথা ইসরাত লজ্জা পেয়ে বলে, যা, কিসব বলিস? কথা শেষ করে হালকা হাতে নুসরাতের পিঠে থাপ্পড় মারলো। এসিটা অন কর। না। তাহলে ফ্যানটা চালা। না, বিল উঠে যাবে। তুই তো আর বিল দিবি না, আব্বু দিবে। বুঝিস না কেন? সঞ্চয় করছি এখন থেকে ভবিষ্যতের জন্য। তুই এত অলস কেন? বলে দে এখান থেকে উঠতে পারবি না।
আর আব্বুর টাকা সঞ্চয় করে কি হবে? আমরা ছাড়া কে খাবে? জানিস তাহলে বলিস কেন কাজের জন্য? আব্বার টাকা আমি খাবো, হয়েছে? এখন চুপ। অন্যদিকে